হ্যালো ভিউয়ার্স, ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? বেশ কিছুদিন পরে আমি তোমাদের আবার অনলাইন ক্লাসে নিতে যাচ্ছি। আজকে আমি তোমাদের আমার পরিচয়টা আবার পূর্বের মতো দিয়ে দিচ্ছি। আমি আইডিয়াল কলেজ, বেলপুকুর, পুঠিয়া, রাজশাহী রসায়ন বিজ্ঞান বিষয়ের একজন প্রভাষক। আমি মোহাম্মদ আব্দুল নাইম, আমার ডাক নাম রানা সাহেব নামে সবাই পরিচিত। আমি আজকে তোমাদেরকে যেটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয়, যে অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন। এই গুণগত রসায়নের একটা লেকচার আমি তোমাদেরকে পূর্বে দিয়েছিলাম। সেটা ছিল পরমাণুবাদ ও বোর পরমাণু মডেল, পরমাণুবাদ থেকে বর্ণালীর ব্যাখ্যা। এই লেকচারটা আমি পূর্বে তোমাদেরকে দিয়েছিলাম। এই অধ্যায়টাকে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যায় এই অধ্যায়ের 4টি অংশ আছে। প্রথম অংশে পরমাণুবাদ এবং বর্ণালী, দ্বিতীয় অংশে কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস, তৃতীয় অংশে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, চতুর্থ অংশে আছে হচ্ছে আয়ন শনাক্তকরণ, যেটা ব্যবহারিক অংশ বলে আমরা জানি, কিন্তু ইদানিংকালে আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নকে যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে এই ব্যবহারিক অংশ থেকে বিভিন্ন আয়ন শনাক্তকরণ অনুধাবন স্তরে আসতেছে। ফলে ওটাও আমাদেরকে তাত্ত্বিকভাবেও করতে হবে ব্যবহারিকের সাথে সাথে। তা আজকে আমি যেটা অংশটা পড়াবো তোমাদেরকে, এই অধ্যায়ের দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের 3টি নীতি আছে: আউটবাউ নীতি, হুন্ডের নিয়ম, পলির বর্জন নীতি। যেহেতু প্রথম অংশটা আমার ক্লাস নেওয়া হয়ে গেছে, তাই প্রথম অংশটাকে আমি বাদ দিলাম। আজকে আমি যে অংশটা পড়াবো শুধু সেই অংশটাই আমি রাখি করি। আজকে প্রথমে আমি পড়াবো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটি ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণন প্রকাশক যে 4টি রাশি আছে তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? একটি ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণন প্রকাশক যে 4টি রাশি আছে তাকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 নম্বর কক্ষপথের আকার প্রকাশ করছে, যেটাকে আমরা ছোট হাতে n দ্বারা প্রকাশ করি। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা কক্ষপথের আকৃতি প্রকাশ করছে বা অরবিটাল প্রকাশ করছে, সেটাকে ছোট হাতে l দ্বারা প্রকাশ করি। এটার অপর নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তৃতীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে ছোট হাতে m দ্বারা প্রকাশ করি। আর চতুর্থ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একটি অরবিটালের মধ্যে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি শিখলাম? কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার এবং কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করছে। যেমন আমরা যদি বলি যে একটি পরমাণুর মডেল যদি আমরা আঁকাই, যেমন এটি হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে কতগুলো স্থির কক্ষপথ আছে। এই স্থির কক্ষপথ প্রকাশক রাশির নামই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে n দ্বারা প্রকাশ করা হয়। n = 1, এটার নাম k শেল। n = 2, এটার নাম l শেল। n = 3, এটার নাম m শেল। n = 4, এটার নাম n শেল, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা n এর মানের উপরই নির্ভরশীল।
n এর মান যদি একটি হয়, শক্তি স্তর যদি একটি হয়, তাহলে উপশক্তি স্তর হবে একটি, এটাকে l দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n এর মান সবসময় 1 2 3 4 থেকে শুরু হয়, l এর মান হচ্ছে n-1 অর্থাৎ 0 থেকে শুরু হয়। অর্থাৎ n এর মান যদি একটি হয় তাহলে l এর মানও একটি হবে, কিন্তু সেটা 0 থেকে 0 হবে। n এর মান 2 হলে l এর মানও দুটি হবে, 0 n এর মান যদি 3টি হয় তাহলে l এর মানও হবে 3টি, 0 1 2। তারপরে n এর মান যদি 4 হয় তবে l এর মান হচ্ছে 0 1 2 3। এখন এই l দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে অরবিটাল। যেমন l এর মান যখন 0 হয় তখন এটা s অরবিটাল, l এর মান যখন 1 হয় তখন এটাকে p অরবিটাল, l এর মান 2 হলে এটা d অরবিটাল, l এর মান 3 হলে এটার নাম হচ্ছে f অরবিটাল। এইভাবেই আগাতে থাকে। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা জানলাম, কতগুলি স্থির কক্ষপথ আছে যেটাকে অরবিট বলা হয়। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশক রাশির নামই হচ্ছে n। n এর মধ্যে সব জায়গাতে ইলেকট্রন নাই, যে সমস্ত জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে সেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটাকে ছোট হাতের l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান n এর মানের উপর নির্ভরশীল। l এর মান দ্বারা অরবিটাল প্রকাশ করছে, l এর মান যদি 0 হয় তাহলে s অরবিটাল, এর মান 1 হলে এটার নাম p অরবিটাল, l এর মান 2 হলে এটার নাম d অরবিটাল, l এর মান 3 হলে এটার নাম হচ্ছে f অরবিটাল। এইভাবে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা একটি ইলেকট্রনের পূর্ণ পরিচিতি জানতে পারি। আমাদের কোয়ান্টাম সংখ্যা অংশটা মোটামুটি শেষ হলো। কোয়ান্টাম সংখ্যা অনেক বড় ব্যাপার, অনেক সময় নিয়ে আলোচনা করার আছে, পরবর্তীতে সময় পেলে আমি তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যা আরও ডিটেলস আলোচনা করব। দ্বিতীয় অংশ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। একটি পরমাণুর মধ্যে তার ইলেকট্রনগুলো কোনগুলো কিভাবে আছে সেগুলোর বিন্যাস প্রকাশের নামই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসটা কয়েকটি নীতির উপর প্রতিষ্ঠিত। একটার নাম হচ্ছে আউফবাউ নীতি, আরেকটার নাম হচ্ছে হুন্ডেন নিয়ম, আরেকটার নাম হচ্ছে পাউলির বর্জন নীতি। তো আউফবাউ নীতিটা কি? যখন কোনো পরমাণুতে একটি ইলেকট্রন প্রবেশ করবে তখন সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, তারপর ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তি স্তর পূর্ণ। সর্বনিম্ন ও সর্বোচ্চ শক্তি স্তর বোঝার উপায় কি? সর্বনিম্ন সর্বোচ্চ শক্তি স্তর বোঝার বুদ্ধি হচ্ছে n+l সূত্র। এটার নাম কি? n+l সূত্র। এটা সবচেয়ে সুন্দরতম উদাহরণ কি? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন? আমরা যদি খেয়াল করি 3d এর মান হচ্ছে n+l সূত্র অনুযায়ী 3 হচ্ছে n এর মান, d হচ্ছে l এর মান। l এর মান আমরা জানি 3, আর d এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 2, তাহলে 3d এর মান হচ্ছে 5। ঠিক 4s এর মান কত? 4s এর মান হচ্ছে 4n এর মান, আর l এর মান হচ্ছে s এর ক্ষেত্রে 0, তাহলে এটার মান হচ্ছে 4। দেখা যাচ্ছে শক্তির দিক দিয়ে 4s এর মান হচ্ছে কম, 3d এর মানই বেশি। তাই পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে আগে 4s পূর্ণ হবে, তারপর এইভাবে ক্রমান্বয়ে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাসই এইভাবে গণনা করতে হবে। 4s আগে পূর্ণ করতে হবে, তারপর 3d পূর্ণ করতে হবে। তাহলে আউফবাউ নীতি আমরা কি শিখলাম? সর্বনিম্ন শক্তি স্তর আগে পূর্ণ হবে ইলেকট্রন দ্বারা, তারপর সর্বোচ্চ শক্তি স্তর পূর্ণ হবে। সর্বনিম্ন শক্তি স্তর সর্বোচ্চ শক্তি স্তর বোঝার বুদ্ধি কি? n+l সূত্র। সবচেয়ে সুন্দরতম উদাহরণ কি? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের উদাহরণ। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন? এই কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দ্বিতীয় অংশে আসি আমরা হুন্ডেন নিয়ম। হুন্ডেন নিয়ম কি? সমশক্তি বিশিষ্ট অরবিটালে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে তারা সর্বাধিক পরিমাণে বেজোড় অবস্থায় থাকবে এবং তাদের স্পিন একইমুখী হবে। যেমন এটি বোঝার জন্য আমাদের বুঝতে হবে হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, তারপরে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস,
তারপর ফসফরাসের ইলেকট্রন বিন্যাস, সালফারের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, কপারের ইলেকট্রন বিন্যাস, এদের সব ইলেকট্রন বিন্যাসগুলো থেকে সহজে আমরা হুন্ডের নিয়ম ব্যাখ্যা করতে পারি। কেমন? সমশক্তি বিশিষ্ট অরবিটাল। সমশক্তি বিশিষ্ট অরবিটাল বলতে কি বোঝাচ্ছে? যেমন পি অরবিটাল 3 ভাগে ভাগ, px, py, pz, এই শক্তিগুলো সবার সমান। ডি অরবিটাল 5 ভাগে ভাগ, dxy, dyz, dzx, dx স্কয়ার dy z স্কয়ার, এই মানগুলো হচ্ছে সবার শক্তি হচ্ছে সমান। যখন ইলেকট্রন এগুলোতে প্রবেশ করবে তখন অবশ্যই এগুলো বেজোড় অবস্থায় থাকবে এবং তাদের স্পিন একই হবে। যেমন নাইট্রোজেনের আমি যদি বক্স পদ্ধতিতে দেখাই, 1s2, 2s2, 2px, 2py, 2pz, একটা একটা একটা, এটাই হচ্ছে হুন্ডের নিয়ম। সমশক্তি বিশিষ্ট অরবিটালে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে বেজোড় অবস্থায় থাকে এবং তাদের সবার স্পিন একইমুখী হবে, অর্থাৎ হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর সবগুলোই ঘড়ির কাঁটার বিপরীত। যদি আমি এটাকে বক্স পদ্ধতিতে দেখাই, অন্যান্যগুলো ইলেকট্রন নিয়ে আসি পদ্ধতি এরকমই হবে। যদি বক্স পদ্ধতিতে দেখাই, যেমন 1s, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত, 1s2, 2s, s অরবিটাল যেহেতু 1 ভাগে ভাগ একটি বক্স, 2s, 2s2, তার মানে একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত। p অরবিটাল 3 ভাগে ভাগ, আমরা 3টি ঘর আঁকাবো, 1, একটা ঘড়ির কাঁটার দিকে, সবগুলোই হবে সর্বাধিক পরিমাণে বেজোড় অবস্থায় থাকবে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস সেই ক্ষেত্রে বলা যায় যে হুন্ডের নিয়ম মেনে চলে। ঠিক তদ্রূপ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, সালফারের ইলেকট্রন বিন্যাস, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস, এগুলো সবই হুন্ডের নিয়ম অনুযায়ী যদি আসে তখন আমাদের বলবে। তাহলে আমরা কি বলবো? হুন্ডের নিয়ম হচ্ছে সমশক্তি বিশিষ্ট অরবিটালে, সমশক্তি বিশিষ্ট অরবিটালে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকবে এবং তাদের স্পিন একই মুখী। হুন্ডের নিয়মটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, সবসময় হুন্ডের সূত্রটা আসে, পাউলির বর্জ্যনীতিটা আসে, আব্বানীতিটা আসে, আমরা মনোযোগ সহকারে করবো। তাহলে আব্বানীতি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s যায় কেন? হুন্ডের নিয়মের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, ফসফরাস, সালফার, ক্রোমিয়াম, কপারের ইলেকট্রন বিন্যাসগুলো হুন্ডের নিয়ম দিয়ে সহজে ব্যাখ্যা করা যায়। লাস্টে আমরা আসবো হচ্ছে আমাদের আজকে শেষ নীতি হচ্ছে পাউলির বর্জনীতি। পাউলির বর্জনীতি কি? একটি অরবিটালে ইলেকট্রন, একটি পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকবে তাদের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। তাই পাউলির বর্জনীতি কি? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। 4টি কোয়ান্টাম সংখ্যা কি কি? 4টি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, আমরা একটু আগেই পড়লাম কোয়ান্টাম সংখ্যা 4টি। প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, স্পিন কোয়ান্টাম সংখ্যা s। তাহলে যদি আমরা হিসাব করে দেখি, হিলিয়ামের যে 2টি ইলেকট্রন আছে, এই দুটো নিয়ে আমরা আলোচনা করি। হিলিয়ামের 2টো ইলেকট্রন, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। এখানে যে 2টো ইলেকট্রন আছে, এই 2টো ইলেকট্রনকে যদি, প্রথম ইলেকট্রনকে যদি জিজ্ঞেস করা তোর n এর মান কত, তাহলে ও বলবে 1। যেহেতু এসে আছে তার l এর মান হচ্ছে 0। l এর মান এর উপর m এর মান নির্ভর করে, কারণ আমরা জানি l এর মান হচ্ছে m এর মানের উপর নির্ভরশীল। m এর মান হচ্ছে l এর মান 0 সহ প্লাস মাইনাস l, 0 সহ প্লাস মাইনাস l। যেমন এটার মান যদি 0 হয় তাহলে এখানে 0 বসালে তাহলে এটার মানও 0। আর যেটা প্রথমে ঢুকবে যে ইলেকট্রন, সে সবসময় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, সেটা প্লাস আপ। দ্বিতীয় ইলেকট্রনকে যদি জিজ্ঞেস করা তোর n এর মান কত, সে বলবে যে আমার n এর মান 1, সেটাও এসে আছে তাই 0, m এর মান 0, আর পরেরটা হচ্ছে বিপরীত দিকে ঘুরবে।
আমরা সহজেই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটিকে দেখতে পাচ্ছি যে 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টি একই আছে কিন্তু একটি ভিন্ন আছে। তাহলে পাওলির বর্জন নীতি কি? যে কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না, এক হতে পারে না। আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ঠিক তদ্রূপ এই পাওলির বর্জন নীতি অনুযায়ী এমসিকিউতে একটি কোশ্চেন সবসময় আসে যে নাইট্রোজেনের সপ্তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো, বা অক্সিজেন বা সালফার বা যে কোনো মৌলের যে কোনো একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কীভাবে নির্ণয় করতে হয়, তাহলে আমাদের এইভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা সহজেই পাওলির বর্জন নীতি থেকে খুবই ইম্পর্টেন্ট 4টি কোশ্চেন। তাহলে আমাদের এখান থেকে আসার মতো কোশ্চেনগুলো কী কী? তোমরা যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, এসএসসির পরীক্ষার্থী আছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটি। এই ক্লাসের এই ছোটো ছোটো কোশ্চেনগুলো এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নতেও এসে থাকে। তার সেই জন্য আমরা এইটাকে খুব সুন্দরভাবে চর্চা করার চেষ্টা করব। তো আমরা কী কী শিখলাম আজকের ক্লাসে? কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার ও কী কী, কোয়ান্টাম সংখ্যাগুলো কী কী দ্বারা কী প্রকাশ করছে। 2 নম্বর কি? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের যে 3টি নীতি আছে সেই নীতিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথম নাম আব্বাও নীতি। আব্বাও নীতিটা কী ছিল মনে আছে তোমাদের? আব্বাও নীতি হচ্ছে পরমাণুতে ইলেকট্রনগুলো প্রবেশ করে সর্বনিম্ন শক্তি স্তর আগে পূর্ণ হবে, তারপর ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তি স্তর কমানো হবে। সর্বনিম্ন সর্বোচ্চ শক্তি স্তর বোঝার বুদ্ধি কি? N+L সূত্র। N+L সূত্র অনুযায়ী তুমি শক্তিগুলো নির্ণয় করবে, সেই অনুযায়ী পূরণ করবে। মনে রাখতে হবে ইলেকট্রন বিন্যাসের সময় 3D পূরণ করার আগেই 4s পূরণ করতে হবে। আবার যখন আয়ন আকারে হবে তখন 4s এর ইলেকট্রনগুলো আগে বের করে দিতে হবে, তারপর 3D ইলেকট্রনগুলো বের হবে। ঠিক হুন্ডের নিয়ম কি? সমশক্তি বিশিষ্ট অরবিটাল ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে এবং তাদের স্পিন একইমুখী হয়। তাহলে হুন্ডের নিয়মের সবচেয়ে সুন্দর সুন্দর উদাহরণগুলো কি? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, ফসফরাস, সালফার ইত্যাদির ইলেকট্রন বিন্যাসগুলো বক্স পদ্ধতিতে আমাদের দেখাতে হবে। পাওলির বর্জন নীতি কি? যে কোনো একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করে দেখাতে হবে, কখনো এক হবে না, তাদের 4টা মিলবে না। 3টা মিললে 2টো মিলতে পারে কিন্তু আর বাকিগুলো মিলবে না। তাহলে পাওলির বর্জন নীতি কি? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। তাহলে আমরা খুব গুরুত্ব সহকারে আব্বাও নীতির পটাশিয়ামের উদাহরণ, গুরুত্ব সহকারে হুন্ডের নিয়ম এবং হুন্ডের নিয়মটা মুখস্থ করবো খুব ভালো মতো। হুন্ডের নিয়মটা অনেকেই ভুল করে। সেই হুন্ডের নিয়মের ইলেকট্রন বিন্যাসগুলো নাইট্রোজেনের বক্স পদ্ধতি, অক্সিজেনের বক্স পদ্ধতি, ইলেকট্রন বিন্যাস, ফসফরাস, সালফারের ইলেকট্রন ইত্যাদি আমরা দেখব। পাওলির বর্জন নীতি অবশ্যই 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় শিখতে হবে। আরেকটি কোশ্চেন এখান থেকে হয়, মাঝে মাঝে গতে এসে হয়, সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে বা তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি, অরবিটাল সংখ্যা কয়টি এবং মোট কয়টি ইলেকট্রন আসে, এই কোশ্চেনটা গতে এসে খুবই আসে। আমি ওই একটি কোশ্চেন লাস্ট পড়াই দিয়ে আজকের ক্লাসকে শেষ করব। যেমন আমি একটু লেখি, তোমরা একটু দেখো। সেটা হচ্ছে কি ছিল কোশ্চেনটা আমাদের? দ্বিতীয় বা তৃতীয় শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা হিসাব N+L হিসাব করবে। যেমন দ্বিতীয় শক্তি স্তরে 1 নম্বর উপশক্তি স্তর কয়টি, 2 নম্বর মোট অরবিটাল কয়টি, 3 নম্বর হচ্ছে মোট ইলেকট্রন কয়টি। এই কোশ্চেনটা গতে আসে সাধারণত। আমরা দেখেছি যে দ্বিতীয় না এসে তৃতীয় আসতে পারে, তৃতীয় না এসে চতুর্থ আসতে পারে। তো আমরা একটা শিখলে বাকিগুলো পাবো। যেমন দ্বিতীয় শক্তি স্তর মানেই এর হচ্ছে n এর মান হচ্ছে 2, তৃতীয় শক্তি স্তর মানে n এর মান 2, তৃতীয় শক্তি স্তর মানে n এর মান 3, চতুর্থ শক্তি n এর মান 4। উপশক্তি স্তর বুঝতে গেলে আমাদের
এল এর মান লাগবে। এল এর মান হচ্ছে আমরা জানি এন এর মান যদি 2 হয় এল এর মানও 2টা হবে, কিন্তু সেটা 0 থেকে 0 1 2টা মান আছে। তাহলে এই উপশক্তি স্তরগুলোর নাম কি? 2 0 মানে s 2s আর 1 মানে হচ্ছে p 2p। এখানকার উপশক্তি স্তরগুলোর নাম হচ্ছে 2s আর 2p। এখন আমরা যদি মোট অরবিটাল সংখ্যা হিসাব করতে যাই তাহলে 2s আর 2p তে মোট অরবিটাল কয়টি আছে সেটা m হিসাব করলে পাওয়া যাবে। যেমন কি যে l এর মান যখন 0 হয় 2s এর ক্ষেত্রে l এর মান 0 তখন m এর মানও 0। তার মানে এইখানে হচ্ছে 2s এর ক্ষেত্রে একটি অরবিটাল আছে, m এর মান 0 মানে একটি অরবিটাল আছে। এবার আসি আমরা 2p এর ক্ষেত্রে। 2p এর ক্ষেত্রে কি l এর মান হচ্ছে 1, নিচেই লিখি আমি l এর মান 0, তাহলে 2p টা নিচেই লিখি, l এর মান হচ্ছে 1, m এর মান হচ্ছে 3টি 0 সহ প্লাস মাইনাস l, তার মানে -1 0 +1, আবার এভাবে লেখা যায় +1 0 -1, দুটোই ঠিক। তাহলে কি p এর ক্ষেত্রে মোট অরবিটাল হচ্ছে 3টি px py pz। তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে মোট 3টি। মোট অরবিটাল তাহলে কত হলো দ্বিতীয় শক্তি স্তরে? মোট অরবিটাল হলো 4টি। মোট অরবিটাল হচ্ছে 4টি। এই 4টি অরবিটাল আমি বলেছি প্রতিটা অরবিটালে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানি প্রতিটা অরবিটালে সর্বোচ্চ দুটো করে ইলেকট্রন আছে, একটা ঘড়ির কাঁটার দিকে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তাহলে দুটো করে ইলেকট্রন আসলে পরে মোট ইলেকট্রন কয়টি হয়? মোট ইলেকট্রন হয় 4 × 2, মোট 8টি ইলেকট্রন থাকে। মোট অরবিটাল কয়টি তাহলে দাঁড়ালো? 4টি। উপশক্তি স্তর কয়টি দাঁড়ালো? উপশক্তি স্তর হচ্ছে 2টি। তাহলে আমাদের সবগুলোই হয়ে গেল আজকের ক্লাসে। তাহলে আমরা মনে রাখি যে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যার নাম গুণগত রসায়নের প্রথম লেকচার আমি একটি দিয়েছিলাম, সেটা পরমাণুবাদ এবং বর্ণালী সংক্রান্ত। তারপরে দ্বিতীয় ক্লাস আমি আজকে তোমাদেরকে দ্বিতীয় লেকচারটি দিলাম, সেটার অংশকে আমি বলতে পারি কোয়ান্টাম বলবিদ্যা ও ইলেকট্রন বিন্যাস। আমি পরবর্তী ক্লাসে তোমাদের যে আলোচনাটি করব সেটা হচ্ছে দ্রব্যতা, দ্রব্যতা গুণফল, আয়নিক গুণফল। পরবর্তী ক্লাসে আমাদের তৃতীয় অংশ পড়ব, চতুর্থ অংশে আমরা পড়ব ব্যবহারিক অংশ। তাহলে থ্যাংক ইউ ভিউয়ার্স, অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা সবাই মনে রাখবা আবার এই গত বছর এই সময়ে যেরকম করোনা ভাইরাস বৃদ্ধি পেয়েছিল, আবারও এবারকার সেই ট্রেন্ডই দেখা যাচ্ছে। এবারও আবার সেই গতবারের মতো এই সময়টা আবার বাড়তেছে। তোমরা খুব সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তোমাদেরকে একটি অনুরোধ করি, সবাই অবশ্যই 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 মাস্ক ব্যবহার করবা। যে কথাটি আমি গত ক্লাসের শেষেও বলেছিলাম, আবার আমি আজকে প্রতিটা ক্লাসের শেষেই রিমাইন্ডার দিব আমি তোমাদেরকে। এটি আমার সবচেয়ে বড় জোরদারে আবেদন, সেটা হচ্ছে তোমরা সবাই মাস্ক ব্যবহার করবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা। কোনো জায়গায় 4-5 জন একসাথে জটলা করবা না। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।